প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন গ্লোবাল হেলথ, স্পন্সর্ড বাই গ্লো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আজকের পর্বে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরেভ। চোখ মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি অঙ্গ, যার মাধ্যমে আমরা পৃথিবীর আলো দেখি, এবং একজন দৃষ্টি শক্তিহীন ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকাই অর্থহীন। দর্শক, আমাদের নিয়মিত আয়োজনের আজকের পর্বে আমরা কথা বলবো চোখের রেটিনার নানা ব্যাধি এবং তার রোধে করণীয় বিষয়গুলো নিয়ে। এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অত্যন্ত স্বনামধন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার নুজহাত চৌধুরী, চক্ষুবিজ্ঞান বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ অর্থী, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং গ্লোবাল হেলথকে ধন্যবাদ আমাকে আমার কথাগুলো এখানে উপস্থাপন করতে সুযোগ দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমাদের গ্লোবাল টিভি পরিবার আপনাকে আমাদের মাঝে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং সেই সাথে কৃতজ্ঞ। ধন্যবাদ। রেটিনা কি এবং একজন ব্যক্তির রেটিনায় সাধারণত কি কি ধরনের ব্যাধি হতে পারে জানবো আপনার কাছে। আমাদের চোখ, যেটা তুমি শুরু করলে খুব সুন্দরভাবে, যে একটা খুব সংবেদনশীল অঙ্গ, এবং এটা দিয়ে আমরা দেখি। আলোটা এটার উপর পড়লে আমরা আমাদের দেখার যে সেন্সেশনটা হয়। এখন চোখের, ধরো আমরা ছানির কথা জানি, লেন্সের কথা জানি, কর্নিয়া প্রতিস্থাপন জানি, কিন্তু রেটিনার বিষয়টা সম্বন্ধে আমাদের জ্ঞান একটু, সচেতনতা একটু কম। সেজন্য একটু বুঝিয়ে যদি বলি, ধরো আমাদের একটা পুরোনো দিনের যে ক্যামেরাগুলো ছিল না, যেগুলো দিয়ে আলোটা ভেতরে ঢুকতো, লেন্সের ভেতর দিয়ে সেটা ফোকাস করা হতো একটা পাতে, আচ্ছা, হ্যাঁ, একটা পর্দায়। সেই পাতে বা পর্দায় যে কেমিক্যাল রিঅ্যাকশন হতো, তার জন্য ছবির একটা ছবি তৈরি হতো, যেটা আমরা পরে প্রিন্ট করে দেখতে পারতাম আগেকার দিনের ক্যামেরার। সেই একইভাবে যদি বলি যে পর্দাটার উপর আলোটা গিয়ে পতিত হয়, ফোকাসড হয়, সেই পর্দাটা হচ্ছে আমাদের রেটিনা। রেটিনা হচ্ছে নার্ভস দিয়ে তৈরি, এবং অ্যাকচুয়ালি ইট ইজ আ কন্টিনিউয়েশন অফ আমাদের ব্রেইন ম্যাটার। সুতরাং এই নার্ভের ভেতরে আমাদের দেখার যে সেন্সেশনটা হয় আলো পতিত হলে, সেটা পরে ব্রেইনে গিয়ে একটা প্রতিচ্ছবি তৈরি করে। সুতরাং সেই খুবই গুরুত্বপূর্ণ পর্দাটি হচ্ছে রেটিনা। নিশ্চয়ই একজন ব্যক্তির দৃষ্টিশক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ, সংবেদনশীল চোখের সবচেয়ে সংবেদনশীল অংশটা হচ্ছে রেটিনা। কিন্তু এই রেটিনার একটা খুব মূল একটা সমস্যা আছে, সেটা হচ্ছে রেটিনা কিন্তু প্রতিস্থাপন যোগ্য নয়। আচ্ছা, অনেক ধরনের গবেষণা বিশ্বে হচ্ছে যে বায়োনিক আই, এটা সেটা, আসলে কিন্তু আমরা অন্ধ, রেটিনার রোগের কারণে অন্ধ যে রোগী, তাকে কিন্তু দেখানো যায় না। আপনার কর্নিয়াতে কিছু হলে কর্নিয়া প্রতিস্থাপন করা যায়, আপনার লেন্সে কিছু হলে আমরা ছানি অপারেশন করে আর্টিফিশিয়াল লেন্স দিতে পারি, কিন্তু রেটিনার প্রবলেমের জন্য, রেটিনার রোগ যা হয়, সেখানে কিন্তু কোনো প্রতিস্থাপন হয় না। এই জন্য রেটিনার রোগ সম্বন্ধে জানা খুব জরুরি। নিশ্চয়ই। তো এই রেটিনায় কি কি ধরনের ব্যাধি হতে পারে? রেটিনায় আমরা যদি সবচেয়ে কমনগুলো আগে বলি, সবচেয়ে কমন যেটা আমাদের আউটডোরে আসে, যেই রোগীরা আসেন, তারা আসেন ডায়াবেটিসের রোগীরা। ডায়াবেটিস একটি শরীরের এমন একটি রোগ, যেটা এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেখানে আঘাত হানে না। অর্থাৎ শরীরের যে জায়গায় রক্তনালিকা আছে, সে জায়গায় কিন্তু ডায়াবেটিস আঘাত হানতে পারে। এবং রক্তনালিকার খুব বড় একটি জায়গা, মানে আমাদের রিচ ইন ভাস্কুলারিটি, অনেক রক্তনালিকার জায়গা হচ্ছে চোখ। সুতরাং চোখে কিন্তু ডায়াবেটিসের কারণে খুবই বড় একটি ঘটনা ঘটে, সেটাকে আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এবং যেটা বোঝা জরুরি যে ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে সামান্য পরিবর্তন হতে পারে, এমন সেখান থেকে গড়াতে গড়াতে খারাপ হতে হতে এটা অন্ধত্বের দিকেও যেতে পারে। বিভিন্ন ধরনের সমস্যা আছে। একেবারে যদি আমরা ডায়াবেটিসের কারণে আমরা যদি একদম বেসিকে আসি, আমাদের ডায়াবেটিক রোগীরা জিজ্ঞেস করেন যে আমার ডায়াবেটিস আছে, কিন্তু চোখে কেন আমার এরকম হলো, চোখে কেন রক্তপাত হলো, চোখে কেন আমি দেখছি না। আমরা সবসময় যেটা বলি যে ডায়াবেটিসের কাজটাই হচ্ছে যে মেজর আর্টারিজ না, মেজর ভেসেলস না, আমাদের যে ছোট যে নালিকাগুলো, রক্ত নালিকা, তাদের স্ট্রাকচার অর্থাৎ গঠনে দুর্বলতার তৈরি করে। আচ্ছা, রক্তনালীর গঠনে যদি দুর্বলতার তৈরি হয়, তাহলে রক্তের ভেতরে যে
যে রক্ত আছে, পানি আছে, সেরাম আছে, যা আছে সব বেরিয়ে আসবে না। আমরা যেমন খুব একটা সুন্দর উদাহরণ দিয়ে বোঝাই, ধরো আমি একটা পাইপ দিয়ে পানি নিয়ে একটি গাছে দিচ্ছি, সেই পানিটা যদি না পৌঁছায় গাছ পর্যন্ত, গাছটি মরে যাবে। আমি যদি সেই পাইপে অনেকগুলো ফুটা করে দেই, তাহলে পানিগুলো বেরিয়ে যাবে, বেরিয়ে আমাদের মাঠটাকে কাদা করে ফেলবে, গর্ত করে ফেলবে, নোংরা করে ফেলবে, অনেক সমস্যা তৈরি করবে, কিন্তু গাছে আর পানি পৌঁছাবে না। ঠিক সেম থিং হচ্ছে আমাদের রক্তনালিকাতে যখন ডায়াবেটিস দুর্বলতার তৈরি করে, স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি যখন তার নষ্ট করে, তখন সেখান থেকে লিক হয়ে যেতে থাকে, রক্ত পানি সব লিক হয়ে যেতে থাকে। ফলে যেই রেটিনাতে যে অংশে তার সাপ্লাই করার কথা, সেই অংশের যথেষ্ট রক্ত সাপ্লাই হয় না, এমনকি বন্ধ হয়ে যেতে পারে সাপ্লাই। ফলে কি হবে, রক্ত না গেলে কি হয়, নিউট্রিশন যাচ্ছে না, পুষ্টি যাচ্ছে না, তার থেকে বড় কথা হচ্ছে অক্সিজেন যাচ্ছে না। অক্সিজেন ছাড়া কোনো লিভিং টিস্যু বেঁচে থাকতে পারে না, তার অক্সিজেন লাগবে, প্রতিটি কোষের অক্সিজেন লাগবে। যখনই তার অক্সিজেনের অভাব হয়, তখন সে একটা কেমিক্যাল রিলিজ করে, কেঁদে ফেরে আর কি, যে আমাকে অক্সিজেন দাও, নিউট্রিশন দাও। এটা গিয়ে যেখানে গিয়ে আমার রক্তনালীটা ফুটো হয়ে গেল বা নষ্ট হয়ে গেল, সেখানে এসে স্টিমুলেট করতে থাকে, তখন নতুন রক্তনালিকা তৈরি হয়। কিন্তু এভাবে আর্টিফিশিয়ালি তৈরি হওয়া রক্তনালিকা ভালো নয়, তারা কোনো উপকার তো করেই না, বরং তারা আরো বেশি লিকি, আরো বেশি হেমোরেজ হয়। সবচেয়ে খারাপ যেটা হয়, যেটুকু রেটিনা আমার ভালো ছিল সেটুকু রেটিনাকে টেনে ছিঁড়ে ফেলে, তখন ট্র্যাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট হয়ে অন্ধত্বের দিকে চলে যায়। আচ্ছা, তার মানে ডায়াবেটিস রেটিনোপ্যাথি অন্ধত্বের অন্যতম একটি প্রধান কারণ। এবং যারা দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগে আক্রান্ত, তাদের ক্ষেত্রে ডায়াবেটিস রেটিনোপ্যাথি হতে পারে। এখানে বোধহয় একটা বলা দরকার, অনিয়ন্ত্রিত হলেই যে রেটিনোপ্যাথি হবে বিষয়টা তেমন নয়। আচ্ছা, সবচেয়ে বড় ফ্যাক্টরটা হচ্ছে দীর্ঘদিন যাদের ডায়াবেটিস আছে, যতদিন বাড়বে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হওয়ার আশঙ্কা তত বাড়বে। আচ্ছা, ভালো কন্ট্রোল ছিল, খুব বেশি দিন হয়েছে ডায়াবেটিস হয়নি, এমন মানুষেরও কিন্তু আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি হ্যাঁ হতে পারে। সুতরাং আমরা যে ঝুঁকিতে কারা রয়েছে, ঝুঁকিতে এক কথায় বলবো যাদেরই ডায়াবেটিস আছে তারাই ঝুঁকিতে আছেন। আমি এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, গ্লোবাল টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন গ্লোবাল হেলথ স্পন্সরড বাই গ্লো ফার্মাসিউটিক্যালস লিমিটেড থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন গ্লোবাল হেলথ স্পন্সরড বাই গ্লো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার নুজহাত চৌধুরী, চক্ষু বিজ্ঞান বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। ডায়াবেটিস রেটিনোপ্যাথিতে আক্রান্ত হলে অনেক ক্ষেত্রে পেশেন্টরা নিজেরা বোঝেন না, সেক্ষেত্রে নিয়মিত ফলো আপ করানো প্রয়োজন, বছর অন্তত একবার। কোন ক্ষেত্রে রোগীরা নিজেরাই বুঝতে পারেন? হ্যাঁ, এটা খুব সুন্দর প্রশ্ন, কারণ অনেকগুলো ক্ষেত্র আছে যেখানে রোগীরা নিজেরাই বোঝেন যে তার দৃষ্টির সমস্যা হচ্ছে। আমি যদি একটা একটা করে বলি, আমাদের ডায়াবেটিক রোগীরা কিন্তু ফ্রিকুয়েন্টলি চশমা পরিবর্তন করেন। তাদের ফ্রিকুয়েন্টলি একটা কমপ্লেইন থাকে যে আমি তো অমুক ডাক্তারের কাছে গেলাম, তিনি একটা চশমা দিলেন, তখন তো ভালোই ছিল, 3 মাসে এখন আমার মাঝে মাঝে ঝাপসা দেখি চশমায়। এই যে মাঝে মাঝেই ঝাপসা দেখেন আপনার চশমায়, তখন কিন্তু আগে খেয়াল করতে হবে, আগেই ভেবে নেবেন না যে চশমাটা ভুল হয়েছে। হাইপোগ্লাইসেমিয়া এবং হাইপারগ্লাইসেমিয়া দুটো কন্ডিশনে, অর্থাৎ আপনার রক্তে শর্করা বেড়ে যাওয়া এবং কমে যাওয়া, দুটো ক্ষেত্রে কিন্তু আমাদের চোখে আমাদের লেন্সের রিফ্র্যাক্টিভ কম্পোনেন্টটা চেঞ্জ হয়, ফলে লেন্সের ভিতরে পানি ঢোকা অথবা বের হওয়া দিয়ে সে ঘোলা দেখে। সুতরাং এটা কিন্তু খেয়াল করতে হবে। ডায়াবেটিসের রোগীদের কিন্তু বেশি আর্লি ছানি পড়বে এবং তাদের ছানি পড়ার শতকরা ভাগটাও বেশি, সুতরাং ছানিটাও তাদের বেশি হয়। এবং ডায়াবেটিসের রোগীদের আর ডায়াবেটিক রেটিনোপ্যাথি যাদের হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকের ডায়াবেটিক রেটিনোপ্যাথি বেশি না, হঠাৎ করে কম দেখা শুরু করেন, ব্লার্ড ভিশন হয়, সেন্ট্রাল ভিশনটা সে ঝাপসা দেখছে। এটাতে কি হয় জানো, আমি বলছিলাম যেটা, যে এই যে আমি তোমার দিকে তাকাচ্ছি, তোমাকে দেখছি, হ্যাঁ, এটার মূল যে জায়গাটা তো হচ্ছে আমার ম্যাকুলা,
সেই জায়গায় পানি জমে যায়, এটাকে বলে মানে ম্যাকুলোপ্যাথি। ডায়াবেটিক, এটা আমরা ডায়াবেটিসের ক্ষেত্রে বলি ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট ম্যাকুলার ইডিমা। ম্যাকুলার ইডিমা যদি হয় তখন কিন্তু সে ঝাপসা দেখবে, এবং এই রোগীদের ম্যাকুলার ইডিমা এমন একটা ব্যাপার, মাইল্ড ডায়াবেটিক রেটিনোপ্যাথিতেও হতে পারে, একদম সিভিয়ার ডায়াবেটিক রেটিনোপ্যাথিতেও হতে পারে, সুতরাং যে কোনো সময় হতে পারে। এই রোগীরা কিন্তু চট করে চলে আসেন, যেহেতু ঝাপসা দেখছেন তারা চট করে চলে আসেন। আরেকটা আমি লক্ষণ বলে দেই, আপনি তাকাচ্ছেন, হঠাৎ করে মনে হয় যেন মাছির মতো চোখে কিছু ঘুরছে, এগুলোকে ফ্লোটার্স বলে। ফ্লোটার্সটা স্বাভাবিক বয়সজনিত পরিবর্তনও হতে পারে, কিন্তু আবার কিছু সিরিয়াস জায়গায়ও হতে পারে। যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি থেকে যদি রক্তপাত হয়, ভিট্রাস হেমারেজ হয়, তখন কিন্তু এরকম মনে হয় কি জানি একটা চোখের সামনে ভাসছে। এরকম যদি কোনো লক্ষণ আপনার হয়, আর আপনার যদি ডায়াবেটিস থাকে অথবা নাও থাকে, এরকম লক্ষণ চোখের জন্য ভালো কথা না, আপনি সাথে সাথে চক্ষু বিশেষজ্ঞের কাছে সুনির্দিষ্ট চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। অ্যাবসলিউটলি। তো এই ধরনের উপসর্গ নিয়ে যখন চিকিৎসকের কাছে যায়, আপনারা তো সুনির্দিষ্টকরণ করেন, বিশেষ কোনো পরীক্ষার মাধ্যমে কি করেন? অ্যাবসলিউটলি। আমাদের ডায়াবেটিসের জন্য দুটো পরীক্ষা খুব জরুরি। অবশ্যই আমরা তো ব্লাড সুগারটা দেখতে চাই, ফাস্টিং ব্লাড সুগার, HbA1c, এগুলো তো আমরা দেখতেই চাই, কিন্তু আমাদের চোখের দুটো পরীক্ষা আছে, একটা হচ্ছে ওসিটি, আরেকটা হচ্ছে FFA। হ্যাঁ, ওসিটি করলে যেটা হয়, আমাদের অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি, এটাতে আমরা আপনার রেটিনাতে যে পানি জমেছে এটা আমরা বুঝতে পারি, এবং এটা খালি সেই সময় করি না, ওসিটি আমাদের অনেকখানে অনেক রোগেই কিন্তু ওসিটিটা আমাদের খুব কাজ আসে। এটা এত ভালো একটা পরীক্ষা, আমরা এটাকে লিভিং বায়োপসি বলি। আরেকটা হচ্ছে ফান্ডাস ফ্লোরোসেন্ট অ্যাঞ্জিওগ্রাফি। অ্যাঞ্জিওগ্রাফি হচ্ছে কি আমাদের রক্তনালিকার ব্যবস্থাটা বোঝায়। আপনার তো রক্তনালিকার ক্ষমতা হারিয়ে ফেলেছে, অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে, সে তো ওই যে গাছে পানি দিতে পারছে না, সে দূরে পানি দিতে পারছে না, ক্যাপিলারি নন পারফিউশন হচ্ছে। এই যে আপনার কতখানি রেটিনাতে রক্ত যাচ্ছে না, অক্সিজেনের অভাব হচ্ছে, ইস্কিমিয়া হচ্ছে, সেটা বোঝার জন্য, এবং তার ফলশ্রুতিতে ওই যে বলেছিলাম কতগুলো নতুন রক্তনালিকা হয় যেগুলো ভালো নয়, সেগুলো নিউ ভেসেলস নট গুড, হ্যাঁ, তারা কোনো কাজ করে না, সেই নিউ ভেসেল তৈরি হয়েছে কিনা, কারণ নিউ ভেসেল কিন্তু সব সর্বনাশের মূল। তারা একবার যখন তৈরি হবে, বললাম যে খালি তারা লিকি তা না, তারা পানি আর তাদের থেকে রক্তপাত হবে তা না, তাদের ক্ষমতা আছে যেটুকু রেটিনা আমার ভালো ছিল সেটুকুকে টেনে ছিঁড়ে আমাকে একদম অন্ধ করে দেওয়ার জন্য। সুতরাং যদি ম্যাকুলাতে পানি জমে এবং যদি রক্তপাত হয়, যদি রেটিনা টেনে ছিঁড়ে ফেলে, তখন কিন্তু অন্ধত্বের দ্বার প্রান্তে আমরা, বা আমাদের অ্যাটলিস্ট দেখার সমস্যা হয়। এই পরীক্ষাগুলোর জন্য FFA এবং ওসিটি, এবং মাঝে মাঝে আমরা ডকুমেন্টেশনের জন্য কালার ফান্ডাস ফটোগ্রাফ করি। এই তিনটা আমাদের ডায়াবেটিক রোগীদের আমরা বারবার কিন্তু করতে। ম্যাম, ডায়াবেটিক রেটিনোপ্যাথি কি নিরাময়যোগ্য কোনো ব্যাধি নাকি নিয়ন্ত্রণযোগ্য? ডায়াবেটিক রেটিনোপ্যাথি যার ডায়াবেটিসটা একবার হলে হয় কি, আসলে আপনি যদি ডায়াবেটিস যে আপনার হয়েছে সেটা প্রমাণ করার জন্য অনেক পরীক্ষা নিরীক্ষা আছে, অনেক বিষয় আছে, এটা আমার বলার কথা নয়, এন্ডোক্রাইনোলজিস্টদের ব্যাপার, মেডিসিন স্পেশালিস্টদের ব্যাপার। কিন্তু ডায়াবেটিস যার আছে, তার যখন ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়, একদম নিরাময় আমরা করতে পারবো না। তবে মনে রাখতে হবে যে যদি আপনি আর্লি আসেন, মাইল্ড ফর্মে থাকে, অবশ্যই সেটা অনেক ভালো একটা পর্যায়ে ফিরিয়ে নেওয়া সম্ভব, এবং সেটাকে সেই পর্যায়ে ধরে রাখা সম্ভব। আইডিয়াটা হচ্ছে যে আমি যতদিন বেঁচে আছি সুস্থভাবে বেঁচে থাকবো, এবং একটা সুস্থ সুন্দর দৃষ্টি থাকবে আমার। ডায়াবেটিক রেটিনোপ্যাথি যদি হয়ও, তার কমপ্লিকেশনগুলো যদি না হয়, দৃষ্টিতে যদি কোনো ক্ষতি না হয়, যদি ম্যানেজ করে রাখা যায়, তাহলেই কিন্তু সেটা একটা সাকসেস। হ্যাঁ, আমরা একদম যদি দূর করে দিতে নাও পারি, আমাদের দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে যে যতটুকু ভালো রাখা সম্ভব সেভাবে রাখা, এবং ফার্দার যেন কোনো সমস্যা কিংবা জটিলতা, দৃষ্টির কোনো ক্ষতি বা রেটিনার কোনো ক্ষতি যেন আর না হয়, সেটা অবশ্যই করা সম্ভব। তার মধ্যে প্রথম কাজটি হচ্ছে আপনার ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখা। ডায়াবেটিসের সাথে দুটো জিনিস, আপনার ব্লাড প্রেশার এবং আপনার কিডনির ফাংশন, এই দুটোকে নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ এই তিনটি যখন একসাথে হয়, এবং মনে রাখতে হবে একটা আরেকটাকে আরো খারাপ করে। আপনার যদি কিডনিতে সমস্যা থাকে, আপনি যদি হাইপারটেনসিভ হন, আপনার ডায়াবেটিক রেটিনোপ্যাথিও কিন্তু হু করে বাড়তে থাকবে, এবং কন্ট্রোল করা যায় না, আমরা চিকিৎসা দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারি না। একইভাবে যার ডায়াবেটিস আছে তার চোখ, ডায়াবেটিক রেটিনোপ্যাথি হবে, তার ডায়াবেটিক নেফ্রোপ্যাথিও হবে। এগুলো কিন্তু একটা ভিশাস সাইকেল। হ্যাঁ, সো আপনার সব জায়গায় ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে, হাইপারটেনশনটা কন্ট্রোলে রাখতে হবে, কিডনি ফাংশনটা ভালো রাখার চেষ্টা করতে হবে, এবং এটার মূল কাজটা হচ্ছে আপনি সুগার কন্ট্রোল করবেন, সুষম খাদ্য খাবেন, হাঁটবেন, এক্সারসাইজ করবেন। এক্সারসাইজ ইজ সো ইম্পর্টেন্ট।
ব্লাড সুগার যদি কন্ট্রোলে থাকে তাহলে অবশ্যই ক্ষতিটা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো। তারপরেও আমি শুরুতেই বলেছি যে এটা একটা ক্রনিক প্রোগ্রেসিভ ডিজিজ, হ্যাঁ, অল্প 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 করে সে বাড়বে। আচ্ছা, সেটা যেন কম হয় এবং সেটা যেন আপনার দৃষ্টির কোনো ক্ষতি না করে, সেটার জন্য অনেক ব্যবস্থা আমাদের আছে। ম্যাম ডায়াবেটিক রেটিনোপ্যাথির চিকিৎসায় আপনি যেমনটি বলছিলেন ব্যবস্থা রয়েছে, এটিকে নিয়ন্ত্রণ করা একরকম, আর আরেক রকম হচ্ছে চিকিৎসা পদ্ধতি যা ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়ে গেছে সেই ক্ষেত্রে কি কি ধরনের অপশন রয়েছে বিষয়টি জানবো, তবে সময় হচ্ছে আরেকটি বিরতি নেবার। প্রিয় দর্শক, গ্লোবাল টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন গ্লোবাল হেলথ স্পন্সর্ড বাই গ্লো ফার্মাসিউটিক্যালস লিমিটেড থেকে নিচ্ছি আবারও একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন গ্লোবাল হেলথ স্পন্সর্ড বাই গ্লো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার নুজহা চৌধুরী, চক্ষুবিজ্ঞান বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ম্যাম, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে যেমনটি বলছিলাম যে একজন ব্যক্তির রেটিনোপ্যাথি হলে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা জরুরি এবং একই সাথে উচ্চ রক্তচাপ কিংবা কিডনির যে ডিজিজটি এটাকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। এছাড়া রেটিনোপ্যাথি যাদের হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতির অপশনগুলো কি কি? হ্যাঁ, আমরা তো জেনারেল চিকিৎসাটা বললাম। চোখের জন্য ডায়াবেটিক রেটিনোপ্যাথির চিকিৎসার জন্য আমাদের অনেকগুলো অপশন আছে। যদি ম্যাকুলোপ্যাথি হয়ে যায়, তার ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট ম্যাকুলার এডিমা হয়, আমরা যে বললাম পানি যদি জমে যায়, সেই ক্ষেত্রে এখন খুব সুন্দর একটা বিষয় এসছে, একটা চিকিৎসা এসছে, সেটা হচ্ছে ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, যেটা গিয়ে আমার নিউ ভেসেলকে বলছিলাম যে একটা কেমিক্যাল গিয়ে ওটার গড়ে ওঠার জন্য রেসপন্সিবল, তার একটা অ্যান্টিভেজেফ এসছে, আমাদের একটা ইনজেকশন এসছে, সেই মানে অ্যান্টি ভিজিএফ বলি, সেই অ্যান্টি ভিজিএফ ইনজেকশনটা এই পানিটাকে কমিয়ে দেওয়া এবং নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটার আরেকটা অ্যাডেড বেনিফিট হচ্ছে যদি কোনো নিউ ভেসেল তৈরি হয়ে গিয়ে থাকে সেগুলোকেও সেটা রিগ্রেস করতে সহায়তা করে। সুতরাং এটা একটা খুব মানে রিয়েলি মানে ওয়ার্কস ভেরি ওয়েল, খুব ভালো একটা চিকিৎসা, আগে ছিল না এখন এসেছে। এটার একটা ডাউন সাইড আছে যে রিপিটেডলি মান্থলি একটা করে ইনজেকশন দিতে হয়। এটা অনেক সময় কতদিন পর্যন্ত দেওয়া জরুরি? এটা হচ্ছে যতদিন পানি থাকবে। এটা কিন্তু ডিপেন্ড করে পেশেন্টের উপরে। আপনার যদি ডায়াবেটিক কন্ট্রোল ভালো না থাকে, আবার অনেক সময় কন্ট্রোল ভালো থাকলেও পানিটা সহজে যেতে চায় না, তখন অনেক একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যান। কিন্তু এটা বলতে হবে যে আপনি যেমন প্রতিদিন একটা করে ইনসুলিন বা 2টা করে ইনসুলিন নিচ্ছেন বেঁচে থাকার জন্য, সেরকম দৃষ্টির জন্য মাসে একটা যদি নিতে হয় 7-8 মাস, এরকম 6 মাস 7 মাস, সেটা কিন্তু আপনার দৃষ্টির জন্য জরুরি। এটা একটু বলা প্রয়োজন। আরেকটা হচ্ছে যে আমি বলছিলাম না যে আমার যে রেটিনাতে ইস্কিমিক জোন হয়েছে, রক্ত যাচ্ছে না এবং অক্সিজেন যাচ্ছে না, সেটা তো কোনো কাজ করছে না, বরং আমার যেটুকু রেটিনা ভালো আছে তাকে নষ্ট করে ফেলছে। সেটা তখন আমরা কি করি, লেজার করে দিই, প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন করে দিই। সে লেজার অ্যাবলেশন করে দিলে সেটা নন ফাংশনিং হয়ে যায়, একটু ফিলটা ছোট হয়, কিন্তু দৃষ্টিটা তো বেঁচে গেল, অন্ধত্ব থেকে আমি বেঁচে গেলাম। সুতরাং এই লেজারটা আমরা করি। এই দুটো ছাড়াও যাদের অলরেডি রক্তপাত হয়ে গেছে এবং সেটা আনরিজলভিং, মানে এটা চলে যাচ্ছে না, অলরেডি ট্র্যাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট হয়ে গেছে, অথবা আমাদের ম্যাকুলাতে টান দিয়ে ফাইবার ছিঁড়ে ফেলার উপক্রম করছে, এরকম পর্যায়ে আসলে কিছু করার নাই, তখন সার্জারিতে যেতে হবে। একটা কথা আমি আমাদের দর্শকদের জন্য স্পষ্ট করে বলতে চাই যে কোনো ধরনের ডায়াবেটিক রেটিনোপ্যাথির কোনো পর্যায়ের চিকিৎসার জন্য বিদেশে যাবার আর প্রয়োজন নাই। একদমই সব ধরনের চিকিৎসা আমাদের সরকারি হাসপাতালেও আছে, আমাদের বিশ্ববিদ্যালয়, সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও আছে, আমাদের প্রাইভেট হাসপাতালগুলোতে আছে, বারডেমে আছে, ইসলামী আছে, সব জায়গায় আছে। এটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ম্যাম। আমাদের বাংলাদেশের উপর অনেকেই চোখের চিকিৎসা এখনো ভরসা করতে পারে না। ম্যাম, নবজাতকের অন্ধত্ব রোধে আপনারা তো দীর্ঘদিন ধরে কাজ করছেন। নবজাতকের অন্ধত্বের অন্যতম একটি প্রধান কারণ রেটিনোপ্যাথি ও প্রিমেচিউরিটি। এই ডিজিজটি সম্পর্কে একটু জানতে চাই। আমরা যে জিনিসটা অনেকেই জানি না সেটা হচ্ছে যে রেটিনার সমস্যা কিন্তু নবজাতকেরও হয়। একদমই। এমনকি মাতৃগর্ভ থেকে রেটিনার সমস্যাও নিয়ে আসতে পারে। আচ্ছা। সেগুলোতে যদি আমরা নাও যাই, আমি শুধু রেটিনোপ্যাথি অফ প্রিমেচুরিটির বিষয়টা বলি। যে বাচ্চারা 35 সপ্তাহ আগে অথবা 2000 গ্রামের নিচে
জন্মগ্রহণ করে এবং বিশেষ করে যাদেরকে হয়তো অক্সিজেন দিতে হয়েছে, ব্লাড দিতে হয়েছে, যারা টুইন হয়েছে, ট্রিপলেট হয়েছে, অথবা যাদের খুব এনআইসিইউতে ভর্তি থাকতে হয়েছে, আমরা স্টর্মি এনআইসিইউ বলি, অসুস্থ ছিল, ফটোথেরাপি লেগেছে, জন্ডিস হয়েছে, এরকম বিভিন্ন কারণ আছে, সেপসিস ছিল, হ্যাঁ, এইরকম যে বাচ্চারা যাদের স্টর্মি এনআইসিইউ ছিল তাদের একটা খুব ভয়াবহ রোগ হয় যেটা তাদেরকে 1 মাস থেকে 1.5 মাসের ভেতর অন্ধ করে দিতে পারে। আচ্ছা, এটা বোঝা কিন্তু খুব জরুরি, এই সময়ের বাধ্যবাধকতা বোঝা খুব জরুরি। ম্যাম, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে, রেটিনোপ্যাথি ও প্রিম্যাচুরিটি রোধে বাবা মার উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? আমার পরামর্শ থাকবে তারা যেন অবশ্যই 30 দিনের ভেতর নবজাতককে একবার আমাদের কাছে এনে দেখিয়ে যান। আমরা বলছিলাম যেটা, যে অন্ধত্বের কিন্তু কোনো আর ফিরিয়ে দেওয়া যায় না, কিন্তু অন্ধ হবার আগে সেই 10-15 দিনে এমন অনেক কিছু করবার আছে যেন বাচ্চাটা সম্পূর্ণ স্বাভাবিক দৃষ্টি পায় এবং স্বাভাবিক একটি জীবন পায়। সেটার জন্য সচেতন হতে হবে। নিশ্চয়ই নবজাতককে আপনারা অন্তত একবার চোখটা রুটিনলি দেখিয়ে যাবেন। আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ম্যাম, আপনি ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ, গ্লোবাল হেলথকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে ঠিক একই সময়ে নতুন কোন আলোচনায়। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গ্লোবাল টিভির সাথেই থাকুন।